হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। ক্র্যাক ডাব্লিউবিপি 2021 এই সেশনে তোমাদের সকলকে স্বাগত। এখন বিকেল 5টা শুরু করছি জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের যে সিরিজ, সেখানে তোমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পাবে সব রকমের টপিক, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, যা কিছু হতে পারে জেনারেল নলেজ, সব কিছু নিয়ে এই সেটটা বানানো হয়েছে। এখানকার প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো গভর্নমেন্ট এক্সাম, সেটা অল ইন্ডিয়া লেভেলে বা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে সেখানকার প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে আমরা এক্সট্রা ইনফরমেশন যেগুলো থেকে প্রশ্ন হওয়ার চান্সেস অনেক বেশি বা হয় সেগুলো আমরা সাথে সাথে ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো শুরু করছি। দেখে নিচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ক্লাস শিডিউল রয়েছে, কিভাবে তোমাদের দিনের মধ্যে সারাদিন ক্লাস হচ্ছে। যারা ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই টাইমগুলো খেয়াল রেখো, যাদের দরকার তাদের সাথে শেয়ার করো। প্রথম প্রশ্ন, দ্য সয়েল অফ সুন্দরবন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের মাটি কী ধরনের সেটা বলতে বলা হয়েছে। উত্তর হবে লবণাক্ত কাদামাটি। লবণাক্ত কাদামাটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন এলাকায়। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন। উত্তর হবে বিম্বিসার। বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। তিনি 545 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন, আর সেজন্যই তিনি সমসাময়িক ছিলেন কার? গৌতম বুদ্ধ এবং মহাবীরের। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে, আর মহাবীর জন্মগ্রহণ করেছিলেন 540 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসার ছিলেন এমন রাজা যিনি বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল। উত্তর হবে 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল। এটা ন্যাচারাল হেরিটেজ সাইট, কালচারাল মিক্সড এরকমও হয়, কিন্তু এটা সুন্দরবন, এটা ন্যাচারাল হেরিটেজ সাইট, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল 1987 সালে। মনে রেখো, ইউনেস্কোতে সুন্দরবনে কী ধরনের গাছ দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। সুন্দরবনের কিছু পার্ট কিন্তু বাংলাদেশেও রয়েছে। পশ্চিমবঙ্গ কোন ভারতীয় রাজ্যের সঙ্গে দীর্ঘতম সীমানা বন্টন করেছে সেটা তোমাদের বলতে হবে। পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, আমাদের দেশেরই কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি বা দীর্ঘতম সীমানা বন্টন করেছে? তো উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বেশি সীমানা করেছে। তুমি দেখতেই পাচ্ছ, তোমরা এখানে ম্যাপ রয়েছে, এই রয়েছে ঝাড়খণ্ড, দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে ঝাড়খণ্ডের সাথে টাচ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি যদি টাচ করে থাকে সেটা হচ্ছে 500 কিলোমিটার মতন ঝাড়খণ্ডের সাথে, তারপর বিহারের সাথে। এই আমাদের পশ্চিমবঙ্গ, এখানে ইয়েলো কালারের এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে বিহার, এই রেড কালারের যেটা, এখানে বিহারের সাথে টাচ করেছে, তারপর করেছে নিচের দিকে ওড়িশার সাথে, আর এছাড়াও উত্তরে সিকিম আর আসামের সাথেও বন্টন করেছে সীমানা। সবচেয়ে বেশি তাহলে যদি বলা হয় উত্তর হবে ঝাড়খণ্ড, তারপরে যদি বলা হয় তাহলে বিহার, আর সবচেয়ে কম শেয়ার করেছে কার সাথে? সিকিমের সাথে। এই উত্তরে রয়েছে সিকিম। পশ্চিমবঙ্গের ম্যাপটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। পরের প্রশ্ন, আর আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নিচ্ছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যদি বলা হয় যে কোন কোন আন্তর্জাতিক দেশ, অর্থাৎ রাজ্য নয়, আমাদের দেশের রাজ্য তো তোমরা বুঝতে পারলে, এবার কোন কোন দেশের সাথে টাচ করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে শেয়ার করেছে বর্ডার। বাংলাদেশ আর কি নেপাল, এই যে এখানে নেপালের কিছু অংশ এদিক দিয়ে টাচ হয়েছে, আর ভুটান, এই দিক দিয়ে ভুটান, এখানে নেপাল, আর এইদিকে বাংলাদেশ। দীর্ঘতম বর্ডার শেয়ার করেছে পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে? বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, আগস্ট অফারের প্রস্তাবগুলো কি ছিল? এখানে দেওয়া অপশন অনুযায়ী উত্তর হবে ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে থেকেই আমরা কিছুটা হলেও স্বাধীনতা পাচ্ছি, এরম। তো 1940 সালের এই আগস্ট অফার। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম বলতে বলা হয়েছে। উত্তর হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এগুলো তোমাদের কিন্তু বায়োলজির আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করানো হয়েছে। হরমোনের ওপর একটা সেপারেট ভিডিও রয়েছে, যেখানে তোমরা হরমোন থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন সব ওই একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটার লিঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে বায়োলজির,
সেখান থেকে অবশ্যই দেখে নিও। সেখানে এটা করানো হয়েছিল উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি উদ্ভিদ হরমোন। সেরকম করে প্রাণী হরমোন কোনগুলো রয়েছে, কোনটার কি ফাংশন, এগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। পরের প্রশ্ন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? উত্তর হবে নারায়ণ দেবনাথ। এটা 2020 মিসলেনিয়াস এক্সামে এসেছিল, প্রিলিমিনারি মিসলেনিয়াসের এক্সামে এসেছিল। আর তোমরা এই কোশ্চেনটার আরও গুরুত্ব বেড়ে যায়, এই বছর পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন নারায়ণ দেবনাথ। নন্টে ফন্টে, হাদা বোধা, বাটুল দি গ্রেট, এই কমিক্সগুলো কিন্তু তারই রচনা। পরে প্রশ্ন, সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের থেকে, সেটা তোমাদের বলতে হবে। দেখো অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো উত্তর হবে ফিউশন থেকে, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন। ফিউশন বলতে তোমরা কি বোঝো? ফিউশন মানে হচ্ছে সংযোজন, নিউক্লিয়ার সংযোজন বলতে বোঝানো হয় নিউক্লিয়ার ফিউশন। কনফিউশন, ফিউশন তোমরা শুনেছো, কনফিউশন মানে সব কিছু মিক্স হয়ে যাওয়া, মিলে যাওয়া, সেরকম সংযোজনও মিলে যাওয়া। পরমাণুর সংযোজনের ফলে কি হচ্ছে? নিউক্লিয়ার ফিউশন। এবার নিউক্লিয়ার ফিউশনের কয়েকটা এক্সাম্পল তোমরা মনে রাখতে পারো। যেমন এখানে তোমাদের দেওয়া হচ্ছে সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের জন্য? তোমরা বললে যে নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন। তাহলে সেরকম করে আরও কয়েকটা, সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা, নক্ষত্রমণ্ডলের বিপুল শক্তি, এগুলো সবই কিন্তু নিউক্লিয়ার ফিউশনের এক্সাম্পল। এবার যদি বলা হয় নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, বিভাজন। নিউক্লিয়ার বিভাজনের এক্সাম্পল যদি বলা হয়, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। সংযোজন ঘটানোর জন্য আগে বিভাজন ঘটাতে হয়, তারপর সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু সংযোজন সম্পন্ন হয়। পরের প্রশ্ন, কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ পালিত হয়েছে 2020-তে? এটার উত্তর হবে সত্যজিৎ রায়। বিখ্যাত ফিল্ম বা চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আর এই বছর যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা গোয়াতে আয়োজিত হয়েছিল, সেখানেও কিন্তু তার জন্ম শতবার্ষিকীর জন্য তাকে শ্রদ্ধা জানাতে তার কয়েকটা বিখ্যাত সিনেমা, যেমন চারুলতা, ঘরে বাইরে, পথের পাঁচালী, শতরঞ্জ কে খিলাড়ি, সোনার কেল্লা, এই সিনেমাগুলো সেই ফেস্টিভ্যালে কিন্তু দেখানো হয়েছিল। যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ফলো করছো তারা হয়তো জানো ব্যাপারটা, কারণ সেখানে এটা করানো হয়েছে। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? উত্তর হবে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহমাত্রার একক। ভোল্ট, এই যে তোমরা অপশন 2-তে দেখতে পাচ্ছ ভোল্ট, এটা বিভব প্রভেদের একক। পরের প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দেখো উত্তর হবে 31 জোড়া। বলে রাখি, স্নায়ুতন্ত্র প্রধানত 3 ভাগে শ্রেণীবিভাগ করা হয় স্নায়ুতন্ত্রের। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেটা করটিক স্নায়ু, যেটা 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু, সেটা 31 জোড়া নিয়ে গঠিত। আর এছাড়াও রয়েছে তোমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেটা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, এইভাবে নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্রের উপাদান যদি বলা হয়, সেটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া। স্নায়ুকোষ বা নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা, সেটা তোমাদের বলতে হবে। উত্তর হবে এডিস মশা। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। এনোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। কিউলেক্স মশা, সেটা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস রোগের জীবাণু বহন করে। পরের প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলি কোনটিতে ভারত সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করেছে? একটু আগে তোমরা দেখলে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি কোন রাজ্যের সঙ্গে সীমান্ত বন্টন করেছে? তোমরা দেখলে ঝাড়খণ্ড। কোন দেশের সঙ্গে সীমান্ত বন্টন করেছে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে বাংলাদেশ। এবার বলা হয়েছে ভারতের কথা, ভারত কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত বন্টন করেছে? এবারও উত্তর হবে বাংলাদেশ। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ হয়তো, এই যে পশ্চিমবঙ্গ, তোমাদের হয়তো অনেকের মনে হবে যে আচ্ছা পাকিস্তান এতটা বা চায়না এতটা জায়গা রয়েছে, হয়তো সেগুলো বড়, কিন্তু অ্যাকচুয়ালি যদি লেন্থ দেখা যায় এইভাবে করে ভাঁজ হয়ে আছে জায়গাটা, তো তোমরা যদি এই জায়গাটা যদি মেপে দেখা যায়, তাহলে এই সীমানাটাই কিন্তু সবচেয়ে বড়। তাহলে কি হবে? ভারত সবচেয়ে বেশি, ভারত তথা পশ্চিমবঙ্গ দুজনেই সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে কার সাথে? বাংলাদেশের সাথে। এবার ভারত দ্বিতীয় কার সাথে বর্ডার শেয়ার করে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে চায়নার সাথে। তৃতীয় করে পাকিস্তানের সাথে। আগের স্লাইডে তোমরা দেখতে পাবে যে এই দৈর্ঘ্য অনুযায়ী
কোন জায়গার সাথে কতটা বাউন্ডারি শেয়ার করেছে। দেখতে পাচ্ছ বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি, তারপর চায়নার সাথে, তারপর পাকিস্তানের সাথে। বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এর আগের একদিন ভিডিওতে আমরা ক্লাস করেছি যে ভারত কটি দেশকে টাচ করেছে, ভারতের বাউন্ডারি কটি দেশের সাথে রয়েছে। তখন উত্তর কি হবে? উত্তর হবে 7টি। যদি জলপথকে অতিক্রম করেও ভাবা হয় তাহলে হবে 8টি, কারণ তখন শ্রীলঙ্কাও ইনক্লুড হবে। তোমরা স্লাইডে একটু দেখে নিও কোন দিকে কে আছে, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে নর্থ ইস্টের স্টেটগুলো থেকে কিন্তু প্রশ্ন খুব হয়। নর্থ ইস্টের স্টেটগুলো কে কার সাথে টাচ করেছে এগুলো ম্যাপে রেগুলার একটু দেখাদেখি করবে, তাহলে ভালো মনে থাকবে, আইডিয়া হয়ে যাবে। পরে প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং কার্বন মনোক্সাইডের মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? অর্থাৎ ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে আমরা কোন গ্রিনহাউস গ্যাসটি সবচেয়ে বেশি পাই? তো উত্তর হবে জলীয় বাষ্প, অর্থাৎ H2O ভ্যাপার, জলীয় বাষ্প। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির সঙ্গে জড়িত? উত্তর হবে আর্টিকেল 17। জানো হয়তো ভারতের ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে তোমরা শুনেছো, মৌলিক অধিকার। এই অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এমন একটা টপিক পলিটির যেখান থেকে প্রশ্ন কিন্তু সব পরীক্ষাতে খুব 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 বেশি জিজ্ঞেস করা হয়। এখানে আমি তোমাদের কয়েকটা জিনিস বলবো যেগুলো কয়েকটা বই থেকেই কাট করা, কিন্তু তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। যদি তোমাদের কাছে এগুলো সোর্স না থাকে তাহলে অবশ্যই খাতায় নোট করে নেবে, রেগুলার রিভিশন করবে। এখানে কয়েকটা স্লাইড আলোচনা করব যেগুলো একবার যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় ছাড়া যাবে না। আর ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। যেমন দেখো, যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইটস, প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, যেটা সংবিধানের পার্ট 3-তে রয়েছে, সেখানে আলোচনা করা হয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটসকে কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়, যেটা এই আইডিয়াটা ফান্ডামেন্টাল রাইটসের আইডিয়াটা নেওয়া হয়েছে কোথা থেকে? কনস্টিটিউশন অফ USA, অর্থাৎ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিকেবল, অর্থাৎ কেউ যদি মনে করে কারো ফান্ডামেন্টাল রাইটস হনন হচ্ছে বা হচ্ছে, তাহলে সে কি করবে? আর্টিকেল 32 দরুন আর্টিকেল 32 দরুন সে সুপ্রিম কোর্টে যেতে পারে তার ফান্ডামেন্টাল রাইট বা অধিকার পাওয়ার জন্য, এবং 226 দরুন সে হাইকোর্টে যেতে পারে তার ফান্ডামেন্টাল রাইটস পাওয়ার জন্য। আবার ফান্ডামেন্টাল রাইটস কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট বা পার্মানেন্ট নয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটার কিন্তু সংশোধন করা সম্ভব। আর ফান্ডামেন্টাল রাইটসের সংশোধন কিন্তু হয়েওছে, তোমরা জানো। ফান্ডামেন্টাল রাইটস প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 7টা। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, দেখতে পাচ্ছ, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু প্রপার্টি, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এখানে দেখো ব্র্যাকেটে আর্টিকেলগুলো ডেসক্রাইব করা রয়েছে যে কোন রাইটের জন্য কত থেকে কত নাম্বার আর্টিকেল রয়েছে, এগুলোও তোমাদের মনে রাখতে হবে। যেমন রাইট টু ইকুয়ালিটি, এটা আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22, এক্সপ্লয়টেশন সেটা 23 থেকে 24, 23 এবং 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন সেটা 25 থেকে 28, কালচারাল আর এডুকেশনাল রাইটস সেটা 29, 30, আর রাইট টু প্রপার্টি যেটা 31-এ ছিল সেটা সংশোধন করে কনস্টিটিউশনের সংশোধনের মাধ্যমে সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এখন এটা ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা অনলি লিগাল রাইটস। আর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস সেটা আর্টিকেল 32-তে রয়েছে। দেখো, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো হনন কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কখনোই সাসপেন্ড করা যেতে পারে না, এমার্জেন্সিতেও না, এমনকি এমার্জেন্সিতেও না, শুধুমাত্র আর্টিকেল 20 আর 21-এর মানে আমি বলতে চাচ্ছি যে আর্টিকেল 20 আর আর্টিকেল 21 এই দুটোকে বাদে বাকি সবগুলোকেই কিন্তু সাসপেন্ড করা যেতে পারে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আরও রয়েছে, যেমন আর্টিকেল 17 তো তোমরা এখনই পড়লে যে আনটাচেবিলিটি নিয়ে বলা আছে। আর্টিকেল 15 সেটা বলা হয়েছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অনলি অন গ্রাউন্ডস অফ রেস, কাস্ট, রিলিজিয়ন, সেক্স অর বার্থ অফ প্লেস, এগুলো বাধা দেওয়া হয়েছে। মানে এগুলোর নিরিখে, মানে জাতি, ধর্ম, সেক্স, জন্মের স্থান, এগুলোর নিরিখে ডিসক্রিমিনেশন হবে না।
অর্থাৎ ইনইকুয়ালিটি চলবে না। আর্টিকেল 16 ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 19 সেখানে 6 ধরনের রাইটের কথা বলা হয়েছে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন। তো এগুলো তোমরা একটু পড়ে নিও, মনে রাখবে, এগুলোর বারবার রিভিশন করলে পরে একটা আইডিয়া হয়ে যাবে, কারণ তোমাদের এক্সাম তো এমসিকিউ বেসড হবে, অপশন পেলে তোমাদের এমনিতেই ধারণা চলে আসবে, মাঝে মধ্যে একটু পড়ে যেতে হবে। এখানে ডিটেলস দেওয়া আছে যে কোন আর্টিকেলে কি রয়েছে, তোমরা এগুলো একটু নোট করে নিও, তাহলে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে কোনো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না পরীক্ষায় আসলে। আরেকটা জিনিস জেনে রাখো, যেটা আমি বলছিলাম যে রাইট টু প্রপার্টি, সেটা 44তম সংশোধন সংবিধানের, যেটা 1978 সালে হয়েছিল, সেখানে রাইট টু প্রপার্টিকে কি ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে কি করা হয়েছে, শুধুমাত্র লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছে। এখন এটা আর্টিকেল 300A-তে রয়েছে, পার্ট 12। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স অর্থাৎ ভোটিং এজ 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? উত্তর হবে 1989 সালে। রাজীব গান্ধী ছিলেন তখন প্রধানমন্ত্রী। এটা 61তম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 61তম সংশোধন। জিজ্ঞেস করা হয় কততম সংশোধন, সেটাও জিজ্ঞেস করা হয়, কোন বছর সেটাও জিজ্ঞেস করা হয়, আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে প্রশ্ন এসছে। এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা প্রশ্ন। পরের প্রশ্ন, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়। জানি আমরা অধাতবগুলি চকচকা হয় না, বিদ্যুৎ পরিবাহী হয় না, এসব আমরা জানি। এবার বলা হচ্ছে নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? এখানে দেওয়া অপশানগুলোতে অধাতুই দেওয়া রয়েছে, কিন্তু সেটা আবার বিদ্যুতের পরিবাহক যেন হয়, তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটকে কিন্তু তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয় পরীক্ষাগারে। অধাতু সম্পর্কে যখন বলছি, সালফার, কার্বন, এগুলো কি কঠিন, এগুলো হচ্ছে কঠিন অধাতু। একটা তরল অধাতুর নাম বলতে বলা হলে সেটা হবে ব্রোমিন। আর আয়োডিন হচ্ছে সবচেয়ে ভারী অধাতু। তাপতড়িতের সুপরিবাহী এরকম অধাতু কিন্তু গ্রাফাইট ছাড়াও রয়েছে, সেটা গ্যাস কার্বনও কিন্তু এরকম একটা অধাতু যেটা বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ কারেন্ট পাস হয় যেটার মধ্যে দিয়ে। পরের প্রশ্ন, 51তম ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2021 যেটা গোয়াতে হয়েছিল, গোয়ার পানাজিতে হয়েছিল, সেখানে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছিল কোন সিনেমা? উত্তর হবে ইনটু দ্য ডার্কনেস। দেখো এই কোশ্চেনগুলো আমি আলোচনা আগেও করেছি, তবু আবার করছি, কারণ বারবার রিপিট হলে তোমাদের খুব ভালো মনে থাকবে, সেজন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।